হ্যালো এভরিওয়ান, আমার নাম দীপ। আজকের রিসার্চ হাইলাইটসের এপিসোডে আমার সাথে আছে সুন টু বি ডক্টর সৌরদীপ মুখার্জি। সৌরদীপ প্রফেসর ওভিজি চ্যাটার্জি আন্ডারে কাজ করছে ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল সায়েন্স বোস ইনস্টিটিউটে। তো কেমিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল সায়েন্স। তো এখন ডিটেলসে যাওয়ার আগে যে সৌরদীপ কী নিয়ে কাজ করছে বা তার ফিউচার প্ল্যান কি রিসার্চ কেরিয়ারে, তার আগে আমি তাকে জিজ্ঞাসা করব যে তুমি বিএসসি এমএসসি কোথায় করেছিলে, কোথায় থাকো, সেটা ব্যাপারে একটু ছোটো করে বলো। আমি তো বর্ন অ্যান্ড ব্রেড ইন কলকাতায়। ছোটোবেলা থেকে বিএসসি আমার আশুতোষে এনভায়রনমেন্টাল সায়েন্স অনার্সে, এমএসসি তারপর বালিগঞ্জ সায়েন্স কলেজে, ওটাও এনভায়রনমেন্টাল সায়েন্সেই। পিএইচডিও সেম ডিপার্টমেন্ট থেকে, রেজিস্ট্রেশন এনভায়রনমেন্টাল সায়েন্সে। এখানে আমি এনভায়রনমেন্টাল সায়েন্সের একটা বড় বিষয় এয়ার কেমিস্ট্রি, মেনলি এয়ার পলিউশনের ওপরই আমি এরোসল কেমিস্ট্রি নিয়ে কাজ করি। আচ্ছা, তার মানে তোমার কাজটা এনভায়রনমেন্টাল সায়েন্সের উপর, কিন্তু হ্যাঁ ডিপার্টমেন্টটা হচ্ছে কেমিক্যালস। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেহেতু প্রফেসর কোন বিষয়ে তার পিএইচডি, সেই বিষয়ে তাকে গ্রুপিং করা হচ্ছে সেই ডিপার্টমেন্টগুলোতে। তো আমার স্যারের যেহেতু কেমিস্ট্রিতে পিএইচডি, তাই উনি কেমিক্যাল সায়েন্সে, সেই বিষয়ে আমিও কেমিক্যাল সায়েন্স নিয়েই অ্যাকচুয়ালি কাজ করি। কেমিস্ট্রি কিন্তু রিসার্চ টপিক আলাদা হয়, আমাদের ফিজিক্যাল সায়েন্সেও সেরকম অনেক টপিক হয়। আচ্ছা, এক্স্যাক্টলি, ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সে অ্যাকচুয়ালি ম্যাটার করে না, এরকম সবই ইন্টারলিঙ্কড। আর তুমি যেটা বললে যে তোমার কাজটা এয়ার পলিউশনের ওপর, তো মানে মোটামুটি আমরা যা স্কুলে পড়েছিলাম সেই পরিবেশবিদ্যা হতো, সেখানে এয়ার কী কী কারণে পলিউট হয়, কী কী করা হয়, গ্রিন হাউস গ্যাস নিয়ে বলা হতো। তো রিসার্চ তো ডেফিনেটলি হয়, তো কারণ রিসার্চ না হলে আমরা জানবো কী করে যে কোনগুলো আমাদের ক্ষতি করছে এবং আমাদের লাইফস্টাইল চেঞ্জ না করে কীভাবে আরও বেটারভাবে যাতে পরিবেশের ক্ষতি না হয়। কিন্তু পয়েন্টটা হচ্ছে তোমার স্পেসিফিকভাবে যদি বলা হয় যে তোমার কাজটা স্পেসিফিক এয়ার পলিউশনে কীরকম কী কনটেক্সটে, সেটা একটু যদি বলো। আমরা এয়ার পলিউশন বলতে যেটা বোঝাই যে কতটা বাতাসে পলিউশন আছে বা পলিউটেন্টস আছে যেগুলো। এবার সব পলিউটেন্ট তো আমাদের সব রকমভাবে অসুবিধা করছে না। যেমন একটা এক্সাম্পল দিই, নর্মাল যেরকম কার্বনেশাস এরোসলস, যেমন যে জিনিসগুলো পুড়িয়ে কালো ধোঁয়া বেরোয়, ওখানে ম্যাক্সিমাম ওটাকে ব্ল্যাক কার্বন থাকে। ব্ল্যাক কার্বনের অক্সিডেটিভ পোটেনশিয়াল খুব খারাপ, আর সেটা আমরা বেশি কনসেন্ট্রেশনে আমাদের নাকে গেলে তখন আমাদের ক্ষতি অনেক বেশি হয়। তো আমার কাজটা হচ্ছে যে এয়ারের মধ্যে যে এরোসল পলিউটেন্টস ছোটো ছোটো PM 2.5 PM10 যেগুলো, তার কেমিক্যাল কম্পোজিশন বার করা। তার কেমিক্যাল কম্পোজিশন বার করে সে কোন সোর্স থেকে এসছে, আমরা বিভিন্ন মার্কার লাগিয়ে মডেল চালিয়ে সেগুলো আমরা তার সোর্স অ্যাপোর্শনমেন্ট করতে পারি। এছাড়াও কত দূর থেকে ট্রান্সপোর্ট হয়ে এসছে, নোয়ার একটা হাই স্প্লিট মডেল বলে আছে, সেখান থেকে আমরা ক্যালকুলেট করে কত দূর থেকে যে ধূলিকণাটা এসছে সেটা আমরা বলতে পারি, সোর্সটা বলতে পারি। আমার কাজ মেনলি সোর্স অ্যাপোর্শনমেন্ট নিয়ে, ওটা মানে সোর্সটাকে ট্র্যাক করা, যে ওটা কি কত দিক থেকে কতটা আমরা সেটাকে কোয়ান্টিফাই করছি, সেটা কোয়ান্টিফাই করে কোত্থেকে কোন সোর্সগুলো আসছে সেটা দেখা। তারপর আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে, PM 2.5 এর ন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে 24 ঘন্টা, স্ট্যান্ডার্ড হচ্ছে 60 মাইক্রোগ্রাম পার মিটার কিউব, অ্যানুয়াল স্ট্যান্ডার্ড যেমন 40। তো সেটা কত দিন আমাদের ওই ডেলি 24 আওয়ারটাকে ক্রস করছে, কেন ক্রস করছে, সেই বিষয়ে আমার কাজ, এয়ার কোয়ালিটিটাকে। তারপর আমরা আমাদের ডেটা আমরা সেটা গভর্নমেন্টকে দিলে তারপর তারা সেখান থেকে বিভিন্ন নতুন পলিসি বার করতে পারে সেই সোর্সগুলোকে আটকে দেওয়ার জন্য। আচ্ছা, এখানে মানে যারা জানে না ব্যাপারে, PM মানেটা কি? PM পার্টিকুলেট ম্যাটার যার এরোডাইনামিক ডায়ামিটার 2.5 মাইক্রনের নিচে, তাকে বলা হয় PM 2.5। সিমিলারলি যাদেরটা 10-এর নিচে, 10 মাইক্রোগ্রাম পার মিটার কিউবের মাইক্রনের নিচে তার এরোডাইনামিক ডায়ামিটার, তাকে বলছে PM10। PM10কে বলে রেসপিরেবল পার্টিকুলেট ম্যাটার, মানে PM 2.5কে বলে রেসপিরেবল, কারণ আমাদের লাংসে ঢুকতে পারে ওটা। আরও একটা আছে PM1, সিমিলারলি ওই এরোডাইনামিক PM1 মাইক্রনের কম, সেটা আমাদের ব্রেন সেলসকেও এফেক্ট করতে পারে। যত ছোট তত বেশি, তত বেশি এফেক্ট করবে। তো একটু আগে তুমি আগে বললে যে পলিউশন তো অনেক রকমের হয়, তো মানে যেমন আমরা ছোটবেলায় পড়েছিলাম যে আমাদের পরাগরেণু যেগুলো হয় ফুল থেকে হয়, সেটাও বেশি পোলেন, সেটাও ক্ষতি করে। তো তোমার কাজটা মেইনলি কার্বন বেস, মানে কার্বন বেস। আমি অ্যাকচুয়ালি একটা
প্রজেক্টে ছিলাম ন্যাশনাল কার্বনেশিয়াস এরোসল প্রোগ্রাম কোয়ালেস বলে। তো ওটার কাজই ছিল যে বিভিন্ন আমাদের দেশের ওপর বিভিন্ন স্টেটে বা ডিস্ট্রিক্ট লেভেলে কীরকম কার্বনেশিয়াস পলিউট্যান্টস বেরোচ্ছে তাকে ট্র্যাক করা, তার এফেক্টস কীরকম, সব নিয়ে সেই প্রজেক্টটা। তো আমি সেই প্রজেক্টের মধ্যে ইনভলভ ছিলাম আগে, তাই আমার থিসিসটা ওরকমভাবেই আমি অবজেক্টিভসগুলো সেট করা, তার লিঙ্ক করে। আমি তোমার প্রোফাইলটা অ্যাকচুয়ালি দেখছিলাম রিসার্চ গেটে, তো ওখানে একটা কোন কাজ দেখছিলাম যে তুমি করোনা কোভিড নিয়েও কিছু কোনো কাজ কি করেছো? কোভিড নিয়ে না, অ্যাকচুয়ালি আমরা যখন কোভিড-19 হয়েছিল সেই সময় তো প্রচুর জিনিস বন্ধ করে দেওয়া হয়েছিল, যেমন অফিস বন্ধ থাকতো, ট্রান্সপোর্টেশন খুব কম চলতো। আমাদের ম্যাক্সিমাম যে পলিউশন হয়, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন বলো, ট্রান্সপোর্টেশনের পলিউশন বলো, সেইগুলো ওই সময় অনেক কম ছিল। তা আমাদের বোস ইনস্টিটিউটেও আমরা আসতে পারছিলাম না, কিন্তু আমাদের একটা সুবিধা ছিল যে দার্জিলিং ক্যাম্পাসে আছে, ওখানে কিছু অনলাইন ইনস্ট্রুমেন্টস ছিল যেগুলো কোভিডের সময়ও কাজ করছিল। তো আমরা নর্মালি কি ভাবি যে ইন্ডাস্ট্রি, তারপর ট্রান্সপোর্টেশন সব কিছু কম থাকলে আমাদের পলিউশন লোড অনেক কম থাকবে, কিন্তু একটা খুব ইন্টারেস্টিং জিনিস পাওয়া গেছে যে দার্জিলিংয়ে ওই সময় কিন্তু পলিউশন লোড ভালোই ছিল, স্পেশালি সেকেন্ডারি অর্গ্যানিক কার্বন। ওখানে যেহেতু প্রচুর গাছগাছালি আছে, ওখান থেকে এই যে তুমি পোলেন বলছিলে, পোলেন ছাড়াও অনেক রকম জিনিস এমিট হয়, বায়ো এরোসলস বলে যেগুলো, বা বায়োজেনিক এরোসলস বলে। তো সেইগুলো কি হয়, সেইগুলো ফটোলাইসিস হয়ে, মানে সূর্যের আলো পড়ে তার মধ্যে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন হয়, সেখান থেকে সেকেন্ডারি অর্গ্যানিক কার্বন বা সেকেন্ডারি এরোসলস তৈরি হয়। সেটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, ইকুয়ালি পলিউট করে, যে আমাদের ক্ষতি করে স্পেশালি ওই জায়গার জন্য। তো ওইটা দেখবে বেশ ভালোই সাইটেশন হয়ে গেছে এখনই। আচ্ছা আচ্ছা, ওইটাই। বাট তাহলে এই যে মানে যখন কোভিড চলছিল, তো এমন বহু মানে নিউজ হয় না ফেসবুকে, রিল বা নিউজ, তো ওখানে বলছিল যে গাড়ি ঘোড়া চলছে না বা বাস ট্রাম চলছে না বলে পলিউশনে কি ফল করেছে, তাহলে সেটা কি? হ্যাঁ, অবভিয়াসলি আরবান এরিয়ায় ফল করেছে, কিন্তু আমি স্পেশাল কিছু জায়গায়, ওই দার্জিলিংয়ে, যেমন দার্জিলিংয়ে আমরা আরবান এরিয়া হলেও খুব ইম্পর্টেন্ট, কিন্তু কারণ দার্জিলিং থেকে প্রচুর কার্বনেশিয়াস এরোসল তোমার ট্রান্সপোর্ট হয়ে ওখানকার সামনে যে কিছু গ্লেশিয়ার্স আছে, যেমন জিমু গ্লেশিয়ার, আরও হিমালয়ান আইস ক্যাপগুলো আছে, সেগুলোর ওপরে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট হয়ে ওখানে ডিপোজিট করে। নর্মালি আইস হচ্ছে খুব রিফ্লেকটিভ সারফেস, কিন্তু তার মধ্যে যদি ব্ল্যাক কার্বন ডিপোজিশন হয় তো নর্মাল রিফ্লেক্টিভিটি অনেক কমে যায়, অ্যালবেডো অনেক কমে যায়। তো তাতে কি হয়, সেটা আরো তাড়াতাড়ি গলতে শুরু করে। ওই জন্যই আমরা ইস্টার্ন হিমালয়ের ওপর কাজ করি মেইনলি। আচ্ছা, এটা বেশ ইন্টারেস্টিং। তবে আরেকটা প্রশ্ন আছে যে এই যে ডেটাগুলো তুমি ধরো কাজ করলে, রিসার্চ করে বার করলে যে কোন ক্যারেক্টারাইজ করলে যে কোথা থেকে এসছে, সোর্স কি বা ক্ষতিকর কিনা, তো যেটা তুমি গভর্নমেন্টকে দিচ্ছ, তো গভর্নমেন্টের কোনো স্পেসিফিক সংস্থা আছে যে যারা এটার উপর, অফকোর্স, মানে এরকম কোনো সংস্থা? যেমন আমাদের যে প্রজেক্টে আমি কাজ করতাম সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ স্পন্সার্ড, ঠিক আছে। মেনলি ওটা আইআইটি বম্বে চালনা করতো, কিন্তু স্পন্সার করতো ওরা, তো আলটিমেটলি রেজাল্টসও ওদের কাছেই যাবে। বললাম কি, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, MOEFCC। এছাড়াও আছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, যেখানে রেগুলার পলিউশন মাপা হয়, সেখানে যে রেগুলার সার্ভেলেন্স করা হয় প্রত্যেকটা সিটিতে, প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা বিষয়। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড দিল্লিতে আছে, প্রত্যেকটা স্টেটের আলাদা করে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড আমাদের সল্ট লেকেই আছে। আচ্ছা আচ্ছা, মানে ওরা স্পন্সর করে, আর তুমি তাদেরকে স্পন্সর না করলেও যেটা তাদেরকে দিতে পারো। অ্যাকচুয়ালি তারা রেগুলার কালেকশন করে। আমাদের অবজেক্টিভ, ওদের অবজেক্টিভ হচ্ছে রেগুলার সার্ভেলেন্স। আমরা যেমন স্পেসিফিক সোর্স অ্যাপোর্শনমেন্ট করছি, তাই আমাদের রিসার্চ মেথোডোলজিগুলো একটু আলাদা হয়। তো দুজনেই দুজনকে কমপ্লিমেন্ট করে সব বিষয়। আচ্ছা, এই কাজের তো মানে ইউজ বা অ্যাপ্লিকেশন কি, এই প্রশ্নটা করাটাই বেকার। বাই মানে ডেফিনেশন মানুষের এটা অবভিয়াসলি জরুরি, কারণ মানে একটা কারো জায়গায় ক্ষতি হচ্ছে, যেমন মানে সাপোজ কোনো কিছু লিক হলো বা কোনো খারাপ কিছু ডেঞ্জার কোনো কিছু আছে বাতাসে, যেমন একটা সিম্পল এক্সাম্পল যেমন হয়েছিল যে ভোপাল গ্যাস দুর্ঘটনা, তো ওরকম কোনো কেমিক্যাল লিক হোক বা কোনো ইয়ে হোক, সেটাকে ট্র্যাক রাখাটা খুব জরুরি। সেটারও ট্র্যাক রাখা যায়, সেরকম ডিসপারশন মডেলিং দিয়ে আমরা করতে পারি। দুরকম, আমি যেটা কাজটা করি সোর্স অ্যাপোর্শনমেন্ট আমি করি রিসেপ্টর মডেলিং দিয়ে। এক জায়গা থেকে আমি অ্যাম্বিয়েন্ট এয়ার কালেকশন করে সেখানকার কেমিক্যাল অ্যানালিসিস করে আমি সোর্স বার করি। সেরকমই একটা জায়গা থেকে, পার্টিকুলারলি কোনো ইন্ডাস্ট্রিতে, সেখান থেকে যে ফ্লুমটা বেরোয় এবার কত দূর ছড়ায় সেটার জন্য ডিসপারশন মডেলিং হয়।
তো সেটা ইন্ডিভিজুয়ালি আমাদের এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স ওভাবেই দেওয়া হয় ইন্ডাস্ট্রিগুলোকে যে যেন সব জায়গায় না ছড়ায়, তার 10 কিলোমিটারের মধ্যে সেরকম কিছু না থাকে। বাট এটা তো হাইলি এয়ার ফ্লোর উপর ডিপেন্ড করবে, মানে বাতাস কিরকম বইছে, গরমকাল না শীতকাল, কোন দিকে বইছে। এক্স্যাক্টলি। তো ওটা তো খুব কমপ্লিকেট, মানে সবকিছু ধরে করতে হবে, সবকিছু ধরেই যারা করে প্ল্যানিং সেই কমিটি, নাহলে ক্লিয়ারেন্স হবে না। আজ ঘূর্ণিঝড় হলো, হাওয়া এদিক ওদিক পালিয়ে গেল, তো ঘূর্ণিঝড়ের সময় তোমার ইন্ডাস্ট্রি খুব ইয়ে হলে কোনো অলরেডি কোনো রেড ফ্ল্যাগ বা টাইপের আসে, যে আমরা যেরকম বলি না মাছওয়ালাদের না যেতে, ফিশারম্যানদের না যেতে, সেরকমই খুব ঝড়টর আসার আগে কোনো ইন্ডাস্ট্রিতেও বলা হয়। আর সেরকম সেফটি মেজার্সও নেওয়া হয় ইন্ডাস্ট্রিতে। তা সেরকম আর কি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস, পিপিই। এখন আমি একবার গেছিলাম আমার এমএসসি সময় টাটা স্টিলে, ওখানে কিরকম ভাবে কন্ট্রোল করছে। টাটা স্টিল মানে জামশেদপুরে। আচ্ছা, ওটা কাইন্ড অফ আ বেঞ্চমার্ক ইন্ডিয়ায়। মানে ওটা খুব ভালো। টাটা তো সব ব্যাপারে সুনাম আছে। এক্স্যাক্টলি। ও তো মানে কাইন্ড অফ মানে যারা খুব ভালো আছে তাকে আইডলস হবে ভেবে নেয়। এক্স্যাক্টলি, ওটাই তো বললাম বেঞ্চমার্ক। কিন্তু প্রবলেম হচ্ছে প্রচুর ইন্ডাস্ট্রি আছে যেগুলো ওই নর্মসগুলো ফলো করে না। হ্যাঁ, সেইগুলো যেমন আমারই একটা প্রজেক্টের পেপার, মানে আমিও ওয়ান অফ দ্য অথার্স, যেটা নেচার সাস্টেনেবিলিটিতে বেরিয়েছিল। তো ওখানে আমরা ব্রিক কিলস মানে ইট ভাটা নিয়ে কাজ করেছিলাম। তো ইট ভাটা আমাদের কটা আছে, টোটাল কিরম ভাবে কাজ করে, এখনো খুব ভালো রিসার্চ হয়নি ওর ওপর। ইনফ্যাক্ট আমরাও যে ফিজিক্যালি গিয়ে করব, সেটা খুব দুর্ভাগ্যবশত কোভিডের টাইমে ওটা হয়েছিল, মানে আমরা কাজটা করেছিলাম, তাই আর নিজে ফিজিক্যালি গিয়েও করতে পারিনি। আমরা গুগল আর্থ থেকে বা স্যাটেলাইট ডেটা ইউজ করে ট্র্যাক করেছিলাম যে টোটাল কটা ব্রিকলিন আছে, কিরম ভাবে পলিউট করে, সেই নিয়ে পেপারটা। তো সেরকম ভাবে সেরকম বিষয় আছে যেগুলো আমরা বলি ইটের ভাটা, ওগুলো। এক্স্যাক্টলি, ওখানে প্রচুর পলিউশন হয়। হ্যাঁ, সবার লাইসেন্স মনে থাকেও না, থাকে না নেই তো। আর এখানে তুমি যদি সার্ভেও করতে যাও, তোমার নিজের প্রবলেম হয়ে যাবে ওখানে। আর এখানে আরেকটা রিজন আছে আমার, যেটা পার্সোনালি মনে হয় যে লজিক্যালি যদি ভাবা যায়, লোকে কেন মেজার নেবে না যে এয়ার পলিউশন থেকে আটকানোর জন্য, একটাই রিজন হতে পারে যে হয়তো দাম খুব বেশি, তাই না? এমন কিচ্ছু না, এখন প্রচুর লো কস্ট সেন্সর চলে এসেছে বাজারে। যদি কম দাম থাকে তাহলে কেন নিচ্ছে না? মানে লজিক্যালি তো মানে এখন হচ্ছে, তুমি যদি দেখো প্রচুর হসপিটালের বাইরে এয়ার কোয়ালিটি কতটা, সেরকম বড় বড় করে হোর্ডিং এর ওপর ভেসে উঠছে। এরকমই আমি একটা কাজের সাথে যুক্ত ছিলাম রিসেন্টলি। তো আমি একটা দ্য ক্লাইমেট থিঙ্কার বলে একটা এনজিও আছে, তো ওদের প্রয়াসে ওদের সাথে একটা প্রজেক্টে গেছিলাম, মানে বিভিন্ন ক্লাইমেট স্কুল সেট আপ করতে, স্কুল লেভেলে ওখানকার কিছু ইনস্ট্রুমেন্টস দিয়ে, তো একটা ক্লাইমেট ল্যাব সেট আপ করতে। ওখানেই আমরা প্রচুর সেন্সার সেরম দিয়ে এসেছিলাম। একটা এলইডি ডিসপ্লে ছিল, জাস্ট বাইরে রেখে দিলে ওই সেন্সারটাই বলে দেবে কতটা পিএম লোড আছে, ওখানকার টেম্পারেচার কতটা, সেই দেখে আমরা হিট ইন্ডেক্স আরামসে ক্যালকুলেট করতে পারি, এমন কিছু দামও না। এটা চাইলেই অনেক জায়গায়, ইম্পর্টেন্ট জায়গায় জায়গায়, ধরো বাস স্টপ এইগুলো লাগিয়ে দেওয়া যায়। ধরো খুব বেশি হলো, তখন সেরকম প্রোটেক্টিভ ইকুইপমেন্টস নিয়ে একটা মাস্ক পরে নিলে। এবার প্রবলেম হচ্ছে কতটা আমি ইনহেল করবো, কতটা কনসেন্ট্রেশন। এমনি সময় দেখবে তুমি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বড় বড় চিমনি থাকে, চিমনিগুলোর হাইট 30 মিটারের ওপরে হতে হয়, কারণ সেটাই অত ওপরে ছড়ালে আমাদের নিচে মানে আমাদের নাকের কাছে আসে না, সেটা ওপরেই ডিসপার্স হয়ে যায়। এমনিতেও তো এই করোনার সময় বলছিল না যে N95 মাস্ক, তো ওইটাও কি কিছুটা কাজের কাজ, মানে অফকোর্স কাজ করে, তাই তো? হ্যাঁ। এবার করোনা কতটা আটকায় আমার ডাউট আছে, সেটা নিয়ে PM 2.5 ভালোই আটকায়। আর এই পিএমটা কি সেই পিএম যে যখন কেউ কোনো ফিল্টার কেনা হয়, এয়ার এক্স্যাক্টলি, তারপর এসি কেনার সময় বলে PM 2.5, ওইটাই এক্স্যাক্টলি। কারণ আপনারা যদি কেউ এসি কেনেন দেখবেন এসিটাও লেখা থাকে PM 2.5, মানে ওরও একটা মেজার থাকে যে কত, কারণ খুব ভালো এসি গেলে PM 0.01ও থাকে। তো ওরকম অনেক কিছু, মানে দামে কতটা ফিল্টার করছে, ফিল্টারের উপর, মানে যে ফিল্টারের হোল গুলো আছে কতটা বড়, কতটা আটকাচ্ছে তার উপর ডিপেন্ড করে, কতটা বেরোতে পারে তার থেকে। হ্যাঁ, ঠিক, এটা আমিও নোটিস করেছি। মানে পিএমটা আমি অত ভেবে দেখিনি, বাট হ্যাঁ এই ডিসকাশনের পর আমারও মনে হলো যে হ্যাঁ ঠিক। আর এই এয়ার পলিউশন ছাড়া কি অন্য কোনো ফিল্ডে তুমি কাজ করেছো, মানে এটা ছাড়া? এয়ার পলিউশন ছাড়া আমি যেমন একটা যেরকম বললে যে তুমি ওই না ঠিক কোভিড-19 তো ওটাও এয়ার পলিউশন রিলেটেড, ওটা ছাড়া আর কোনো কিছু এক্সপ্লোর করেছো তুমি? এক্সপ্লোর আমি এমএসসি লেভেলে কিছুটা করেছি। আমার এমএসসি লেভেলে আমি ইকোলজি আমার খুব ভালো লাগতো, তো আমরা বায়ো ইন্ডিকেটর স্টাডি করতাম। আমার পার্সোনাল একটা কাজ ছিল যে কলকাতার বিভিন্ন লেকস আছে, যেমন
তোমার রবীন্দ্র সরোবর বলো বা সুভাষ সরোবর, ওইখানে আমি ড্রাগন ফ্লাই কতটা আছে সেরকম ডাইভার্সিটি মাপতাম। ড্রাগন ফ্লাইও হচ্ছে তোমার পলিউশন ইন্ডিকেটর একটা, যেখানে কিছু স্পিসিস আছে তারা সেন্সিটিভ হয়, যে একটু বেশি পলিউশন হয়ে গেলেই তারা আর থাকতে পারে। আবার কিছু কিছু টলারেন্ট স্পিসিস আছে খুব পলিউশনেও থাকতে পারবে, যে এই জিনিসগুলোকে বলে, এই পার্টিকুলার স্পিসিসগুলোকে বলে বায়ো ইন্ডিকেটর। তাদের থাকা বা না থাকায় একটা জায়গার কোয়ালিটি বোঝা যায়, এনভায়রনমেন্টাল কিছু কোয়ালিটি বোঝা যায়। আচ্ছা আচ্ছা, তো ওরকমভাবে ড্রাগন ফ্লাইটাও ওরকম ছিল, এটা বেসিক বিষয়। তারপর খুব ইন্টারেস্টিং জিনিস। এছাড়াও আমি প্রচুর ওয়াটার কেমিস্ট্রি নিয়ে কাজ করেছিলাম মাস্টার্সের সময়, ডিজলভড অক্সিজেন ক্যালকুলেট করা। আমার একজন স্যার ছিলেন, তিনি সুন্দরবনে কাজ করতেন, তো সুন্দরবনের জলের বিভিন্ন প্যারামিটার আমরা মাল্টি প্যারামিটার প্রোব দিয়ে বিভিন্ন ডিস্টেন্সে কতটা স্যালিনিটি কমছে বাড়ছে এটসেট্রা, এগুলো আমরা করেছিলাম দেখে একদম এতে। আচ্ছা, তো ওগুলো কি মানে এমনি নর্মাল জাস্ট এমনি রিসার্চেশন প্রজেক্ট টাইপের, নাকি ওগুলো পাবলিশ হয়েছিল? না, ডিসার্টেশন একদম বেসিক, জাস্ট এক্সকারশনের মতো, জাস্ট একটা ফার্স্ট হ্যান্ড একটা এক্সপিরিয়েন্স। সবার তো এটা থাকে না, তাতেই তো ইন্টারেস্ট গ্রো করে অ্যাকচুয়ালি আস্তে আস্তে। এমনিতে তো তুমি এখনই ড্রাগন ফ্লাই কথা বলে, সেই হিসাবে একটা মানে প্রচুর মুভি যদি তারা দেখে সাইফাই মুভি, তো ওখানে বলা হয় যে ককরোচ নাকি এমন একটা সার্ভাইভ করতে পারে, সবাই সব জায়গায় সার্ভাইভ করতে পারে, প্রচন্ড টলারেন্ট। হ্যাঁ, এটা সত্যি। মানে পলিউশনে ওর কিছু মানে অনেকে বলে নাকি রেডিয়েশন, ওই যে বললাম না একটা স্পিসিসের কতটা টলারেন্স আছে তার উপর ডিপেন্ড করে, ও সব জায়গায় থাকে, ওর টলারেন্স প্রচন্ড হয়। মানে কিছু কিছু মুভিতে দেখলেও কিছু কিছু নলেজ পাওয়া যায়, মানে খুচরো আর কি, অবভিয়াস। যাই হোক, ঠিকই আছে। তা তোমার যে এই মানে রিসার্চ টপিকটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট টপিক, মানে যে কোনো জেনারেশনে, মানে এখন হোক বা পরের জেনারেশন হোক, ইন্ডাস্ট্রি কতটা গ্রো করবে। হ্যাঁ, এখন যদি সবই সোলার চলে যায় তাতেও এর ইম্পর্টেন্স থাকবে, যে অন্য কোনো সোর্স আছে কিনা যে এয়ার পলিউশনের। সোর্স ছাড়াও তার এফেক্ট গুলো কতটা ইম্পর্টেন্ট, যে এয়ার পলিউশন ক্লাইমেট চেঞ্জের সাথে খুব হেভিলি লিঙ্কড একদম। আমি যে জিনিসগুলোকে বললাম, যে কার্বনেশিয়াস এরোসলগুলোকে বললাম, ব্ল্যাক কার্বন, একটা ব্রাউন কার্বন আছে, ওইগুলো কি হয় নর্মালি, যে অনেক এরোসলস আছে যেমন সালফেট বা এরকম ধরনের এরোসল আছে, তাদের রিফ্লেক্টিভিটি হাই হয়। তারা মানে যে সূর্যের আলোটা আছে টোটাল মানে রিফ্লেক্ট করে বার করে দেয়। এবার কিছু কিছু আছে যেমন ব্ল্যাক কার্বন বা নর্মাল ডাস্টও, ইনফ্যাক্ট ডাস্ট এরোসলসও, ওরা হচ্ছে অ্যাবজর্পটিভ এরোসল, মানে রিজিয়নাল ক্লাইমেট চেঞ্জের উপর খুব কাজ করে। তোমার যদি রিজিয়নালি ব্ল্যাক কার্বন খুব বেশি থাকে, তো সেখানে নর্মাল টেম্পারেচারটাকে অনেক বাড়িয়ে দেয়, যেহেতু সোলার রেডিয়েশনটা অ্যাবজর্ব করে, যে টোটাল এনার্জি ফ্লাক্সের যে ব্যালেন্সটাকে নষ্ট করে দিতে পারে। তো সেই জন্য ওটা রিজিয়নাল ক্লাইমেট চেঞ্জের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তার জন্য কিছুটা এক্স্যাক্টলি পুরো গ্রিন হাউস গ্যাসের মতোই কাজ করে কিন্তু অ্যাবজর্পটিভ এরোসলগুলো। গ্রিন হাউস গ্যাস কি করে, আমাদের যে থার্মাল আইআর ব্যান্ডগুলো ওইগুলো আটকে দেয় যাওয়ার সময়, লং রেঞ্জ জিনিসগুলো আটকে দেয়। সিমিলার ওই বিষয়, বেশি গরম করে পৃথিবীটাকে। ওটা গ্লোবাল স্কেলে করে, এটা রিজিয়নাল বা লোকাল স্কেলে করে। এটা একটা আমার যে হাসি কথা মনে পড়লো, মানে আমরা ভারতে নর্মাল জাস্ট পড়াশোনা করি, জাস্ট 8+, 10+, অথবা যারা অল্প পড়েছে, রাস্তায় রিক্সা চালায় অথবা দোকানদারি করে, তাদেরকে যদি বলা হয় যে পৃথিবী গরম হচ্ছে, ওরা হয়তো ডিটেলস বলতে পারবে না, যে কিন্তু তার একটা বেসিক আইডিয়া আছে পৃথিবী গরম হচ্ছে, দূষণ হচ্ছে, গরম হচ্ছে। কিন্তু মজার ব্যাপার, আমি এটা বহু অনলাইনে দেখেছি, ইভেন আমাদের ইনস্টিটিউটে, আমি জানি না তুমি ছিলে কিনা, একজন প্রফেসর এসেছিলেন, উনি আলফা ফোল্ডের ওপর কিছু একটা বলেছিলেন। তো উনি বলছিলেন আমেরিকার মতো জায়গায় প্রচুর গ্রুপ আছে, তারা মনে করে যে এই গ্লোবাল ওয়ার্মিংটা একটা প্রোপাগান্ডা। ওরা মনে করে যে সায়েন্টিস্টরা এটা ভুলভাল খবর ছড়াচ্ছে যাতে ওরা টাকা পায়, ওরা যেন রিসার্চের বাহানা করতে পারে। এবং আমি সিরিয়াসলি শুনে আমার না, এটার কারণ আছে। এটার কারণটা আমি খুলে বলি, যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যে সবার ক্ষতি হয়েছে তা না। এবার দেখো তুমি আমেরিকারই কিছু, ধরো অ্যালাস্কার কিছু লোক, ওখানে এত ঠান্ডা, গ্লোবাল ওয়ার্মিং কি করছে, আস্তে আস্তে গরম করে দিচ্ছে জিনিসটা। তো কি হচ্ছে, গরম করার ফলে ওখানকার যে পার্সোনাল ফসল বলো, ওখানকার রিসোর্সেস বলো, অনেকটা বেড়ে যাচ্ছে তার বিষয়ে। তো তারা কেন চাইবে না গ্লোবাল, তাদের কাছে ওটা
যে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, অনেকের কাছে আশীর্বাদও হচ্ছে। তো তারা যেহেতু পাচ্ছে সেই জিনিসটা, বেনিফিট পাচ্ছে, তো এবার প্রোপাগান্ডা সেরকম ভাবেও ছড়ানো হয়। হ্যাঁ, তাও হতে পারে। আর অল ওভারে দেখতে গেলে বেশিরভাগ ক্ষতি হচ্ছে, কিন্তু ওদের একটু লাভ আছে। এবার ক্ষতি সব থেকে হচ্ছে ট্রপিক্যাল আইল্যান্ড গুলো, যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সব থেকে বেশি যেটা হয় যে সি লেভেল রাইজ হয়। তো সি লেভেল রাইজের ফলে অনেক প্রচুর আইল্যান্ড আছে, ছোট ছোট একদম প্যাসিফিক আইল্যান্ড গুলো, সেগুলো আস্তে আস্তে ডুবে যাচ্ছে। সেখানকার লোকগুলো সব থেকে প্রবলেমে পড়ছে। নর্মাল যেটা আমরা বলছি টেম্পারেট জোনের লোকেদের কিন্তু অতটা প্রবলেম হচ্ছে না, বরঞ্চ অনেকের ক্ষেত্রে অনেক লাভও হচ্ছে। যারা পাহাড়ে থাকে তাদের কাছে কিছু মানে অতটা ভাবার বিষয়ও না, তো পাহাড়ের কাছে তাদের ডিজাস্টার বেড়ে যেতে পারে, কারণ হট করে ল্যান্ডস্লাইড অ্যাভালাঞ্চ বেড়ে গেলে কি হবে, ডিজাস্টার্স তো সব দিকে থাকে। এবার কিছু জায়গা যেমন অনেক জায়গা আছে যেগুলো আস্তে আস্তে একদম প্লেন ল্যান্ড বাট গ্লেশিয়াল ডিপোজিশন হয়ে আছে, তাদের বিষয়ে একটু ভালো হচ্ছে, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। এবার এলিভেটেড জায়গায় আবার প্রবলেম হয়ে যাচ্ছে, পাহাড় বললে। আর তুমি তো এই মাসে থিসিস জমা দিলে তো? হ্যাঁ, এই মাসে থিসিস জমা। তো নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান আপাতত যতদিন না আমার ডিগ্রি হচ্ছে, ভালো পোস্টডকে অ্যাপ্লাই করা একটু প্রবলেম, মানে ডাইরেক্টলি যাওয়া। তো আমার ভাবছি যদি কোনো টেম্পোরারি কোনো প্রজেক্টে ঢোকা যায়। মানে এই ইনস্টিটিউটেই নাকি বাইরে কোথাও? আমি বাইরে ট্রাই করছি, প্যান ইন্ডিয়া আর কি। তারপর দেখা যাক কি হয়, জাস্ট আমি স্টার্ট করেছি। অনেকে তো আবার ভিজিটিং সায়েন্টিস্ট হিসাবেও চলে যায়, অনেকে আছে খুব কম টাকা পায়, অনেকে আছে পায়ও না, এমনি জাস্ট কোনো কাজে চলে যায়, আমি দেখেছি এটা। যদিও না, আমার কম টাকা বা এর জন্য আমি কম্প্রোমাইজ করতে চাই না খুব একটা, বাট লেটস সি কি হয়। তো এই সমস্ত যে প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করছে, এটা কি অনলাইন থেকে? হ্যাঁ, অনলাইনে মানে কি মানে কোনো ইনস্টিটিউটে ঢুকে নাকি কোনো জেনারেল ওয়েবসাইট আছে সেখানে ঢুকে তুমি কিছু পোস্ট বেরোয়, প্রত্যেকটা ইনস্টিটিউটে কিছু পজিশনস বেরোয়, সেইগুলো দেখে আমার প্রোফাইলের সাথে কি লিঙ্ক আছে, আমি কতটা ভালো ক্যান্ডিডেট তার উপর তো আছেই। প্লাস আমি এখনো সেরকম ভাবে কিছু অ্যাপ্লাই করিনি, যেহেতু আমার থিসিস সাবমিশনের যে একটা লেটার আছে ওটা এখনো আসেনি। তো আমি আস্তে আস্তে সর্ট করে রাখছি কোথায় করব, প্লাস মেল করে রাখছি যে ইন ফিউচার, ইন দ্য নিয়ার ফিউচার যদি কোনো পোস্ট এরকম বেরোয় প্রজেক্ট পজিশন, যে রিনাউন্ড যারা আমাদের ফিল্ডে যারা রিনাউন্ড লোকজন আছে তাদেরকে মেল করছি। আচ্ছা, এই একটা জিনিস আমার তো মানে ইনটিউশনালি মনে হচ্ছে যে তোমাদের যে ফিল্ডটা, এটা পুরোপুরি তো একাডেমিকে রেস্ট্রিক্টেড নয়, তুমি চাইলে ইন্ডাস্ট্রিতেও যেতে পারো। মানে এটা পুরো ওপেন আর কি। মানে কিছু কিছু ফিল্ড আছে, যেমন যদি এখন কেউ বলে স্ট্যাটটা বাদ দিলাম, এখন যদি কোর ম্যাথামেটিক্সে কাজ করলো, যদি বলে ইন্ডাস্ট্রিতে একটু প্রবলেম হতে পারে। না, প্রবলেম কিছুই না, তার জন্য একটা পিজিডিএম টাইপের করতে হয়। পিজিডিএমটা ফুল পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা, পোস্ট গ্রাজুয়েট ইন ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট বলো বা কিছু ম্যানেজমেন্ট বলো, ওখানে স্কোপ থেকে। এক্স্যাক্টলি। এমনিতেও কেউ যদি পিএইচডি করে ডক্টরেট হয়ে আসে, তাহলে ওরা তো সেটাকে কনসিডার করবেই। কনসিডার করলেও তার বেসিক একটা যে কি বলতে পারো প্রোবেশনারি পিরিয়ড থাকে, বা সে মানিয়ে নিতে পারছে কিনা। আমি যদি এখন ইন্ডাস্ট্রিতে শিফট করতে চাই, আমায় ডাইরেক্টলি নেওয়ার থেকে আমার যদি কিছু ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার থাকে, তাহলে আমার পেতে সুবিধা হবে সেই রকম জব সুইচ করা। ডাইরেক্টলি আমি এক্ষুনি পিএইচডি করেই সাথে সাথে পাওয়ার আমার কথা না, বা আমি যদি পোস্ট ডক করতে করতে সেই বিষয়ে কোনো ইনভলভড হলাম, এমন কিছু প্রজেক্টে ইনভলভড হলাম যেখানে ইন্ডাস্ট্রি রিলেটেড, আমি পুরোপুরি ইন্ডাস্ট্রির ব্যাপারে জানতে পারছি, তারা কিরকম ভাবে ফাংশন হচ্ছে, তখন আই মে বি কনসিডার্ড। আদারওয়াইজ একটু মানে একদম ফ্রেশার হিসেবে স্বাভাবিক, নরমাল যারা লাইনে আছে তাদেরও তো জব পাওয়া মুশকিল, একটা ফিল্ড চেঞ্জ করা। আর আরেকটা বিষয় আমি বলতে চাই যে নেট পাওয়া, যে এনভায়রনমেন্টাল সায়েন্সের ইউজিসি নেট হয় একটা, ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট, বিকজ তার মধ্যে জিওলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স ছাড়াও প্রচুর অন্যান্য অ্যাটমসফিয়ারিক সায়েন্স, জিওলজি, বায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স একসাথে পড়তে হয়, উইচ ইজ ভেরি ডিফিকাল্ট। আমার মানে ওদের সবকটা একজন একসাথে হবে। হ্যাঁ, আমাদের সিলেবাসটা একসাথে, আমাদের ফিজিক্সে আলাদা ওরকম কিছু নয় না, ওরকম কিছু না। অনেকে কি হয় যারা সিএসআইআর দেয়, আর্ট সায়েন্স বা লাইফ সায়েন্সে দেয়, কিন্তু তাদের জন্য কঠিন হয়ে যায় ব্যাপারটা, মানে একবারে যে পেয়ে যাবে লোকজন, তাই খুব একটু চাপের ব্যাপার। আমি খুব লাকিলি আমার গেট কিন্তু বায়োলজিতে, গেট বায়োলজিতে। তারপর আমি বেরিয়েই আমি এরকম বললাম না, বিভিন্ন পজিশন হচ্ছে, আমারও একটা প্রজেক্ট পজিশন ছিল। আচ্ছা, তো যেহেতু আমার গেট ছিল, আমার প্রজেক্ট পজিশনে কনসিডার্ড হয়ে গেছে। তারপরে আমি এখানে এসে নেট পেয়েছি। আচ্ছা, যে
একবারে নেট পাওয়া ইজ কোয়াইট ডিফিকাল্ট, মানে এই ফিল্ডটাতে স্বাভাবিক সব জায়গায় এখন একসাথে করছে আর র্যাঙ্ক তো সেই হিসাবেই হবে। এখন অবশ্য এনভায়রনমেন্টাল সায়েন্সে গেটের সাবজেক্ট আছে, আমাদের সময় ছিল না, সেটা নতুন চালু হয়েছে। আচ্ছা, তুমি এটা বললে যে তুমি এখন প্রজেক্ট পজিশনে মানে শর্ট টার্মের জন্য অ্যাপ্লাই করবে, তো সেটা ডেজিগনেশন কি হবে? পোস্ট ডক্টরেট? না, নট পোস্ট ডক্টরেট, প্রজেক্ট অ্যাসোসিয়েট 3 এরকম টাইপের। প্রজেক্ট অ্যাসোসিয়েট 3 প্রজেক্ট আরেকটা হয় না, সেটা আমরা শুনেছিলাম যে রিসার্চ অ্যাসোসিয়েট, সেটা ডিগ্রি পাওয়ার পরে। আর একটা এসআরএফ ডিরেক্ট না এসআরএফ ডিরেক্ট এসআরএফ আমাদের মতোই, কিন্তু ওটা যেটা বললাম রিসার্চ অ্যাসোসিয়েট 3টা একটা পোস্ট উপরে। রিসার্চ অ্যাসোসিয়েট 1 হচ্ছে ইকুইভ্যালেন্ট টু জেআরএফ, রিসার্চ অ্যাসোসিয়েট 2 হচ্ছে ইকুইভ্যালেন্ট টু এসআরএফ, আর রিসার্চ অ্যাসোসিয়েট 3 হচ্ছে তার উপরে, মানে উইথ এক্সপিরিয়েন্স, উইথ 5+ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স দেয় ওটা ইউজুয়ালি। এটা এবার ইনস্টিটিউট টু ইনস্টিটিউট বা জায়গা টু জায়গা ভ্যারি করে। ঠিকই আছে। যাই হোক, আজকে সৌরদীপের সাথে কথা বলে খুব ভালোই লাগলো। এই জিনিসগুলো আমরা মোটামুটি জানি, তাও ডিটেলসে এতটা ডিটেলস নয় যে মাথার উপরে চলে যাবে, জাস্ট মিডিল আর কি। থ্যাংক ইউ সৌরদীপ আসার জন্য, সময় বের করে, কারণ বুঝতেই পারছো এখন থিসিস জমা দেওয়ার পর সবার ফেলোশিপ প্রায় শেষের দিকে, অনেকে শেষ হয়ে গেছে, আমারই শেষ হয়ে গেছে, ইভেন আমি কেন বলছি, আমারই শেষ হয়ে গেছে। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব কি নেক্সট স্টেপে যাওয়ার জন্য চেষ্টা করবো, পোস্ট ডক্টর বা তার আগেরটা। তো ঠিক আছে, ওকে এভরিওয়ান, বাই।